সবে ট্রেলার চালু হয়েছে, পুরো 3 ঘন্টার সিনেমা এখনো বাকি। এই 3 ঘন্টার সিনেমার ভেতরে তৃণমূলকে খুঁজে পাবেন না। ট্রিপল চুরি আপনি শুনেছেন, কয়লা চুরি, গরু চুরি শুনেছেন, আন্দোলন চুরি এটাও শুনে রাখুন। আইএনটিইউসি কংগ্রেসের শ্রমিক সংগঠন, ফ্রন্টাল আমাদের, সেখানে একটা টি লাগিয়ে দিয়েছে আইএনটিটিউসি। তাহলে এই টিটা কোথা থেকে ওনারা খুঁজে পেয়েছেন এবং আবিষ্কার করেছেন, সেই ল্যাবরেটরির নামটা আগে বলুন। একজন মুখ্যমন্ত্রী বলছিলেন তুই তো বোম্বা দিস, সে বোম্বাদা লোকজনও বিধায়ক হয়। ডবল ইঞ্জিন আপনারা জানেন যে তেল বেশি লাগে, তেলের দামটা দুম করে বেড়ে গেছে। একটাও মুখ্যমন্ত্রীকে আপনি চোর চোর স্লোগান শুনতে পাননি, এক্সেপ্ট একজন, বাকিটা আপনি বুঝেন। আপনার সাথে আমি আগেও কথা বলেছিলাম, ভোটের আগে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন যে এবছর কি হচ্ছে দেখতে থাকবেন। কি ভেবেছিলেন কথাটা বলার সময়? এখনো বলছি, সবে ট্রেলার চালু হয়েছে, পুরো 3 ঘন্টার সিনেমা এখনো বাকি। এই 3 ঘন্টার সিনেমার ভেতরে তৃণমূলকে খুঁজে পাবেন না, এইটুকু আপনাদের বলে দিলাম। এবং এই তৃণমূল নামক যে ক্লাব কংগ্রেসের তো প্রচুর ক্ষতি করেছে, তাই আগামী 3 ঘন্টার যে ছবিটা হবে, এই ছবিতে তৃণমূল থাকবে না। 21শে জুলাই দেখলাম শুভঙ্কর সরকার বাবু বললেন যে ইউ আর গোয়িং টু সেভ ব্রেড ফ্রম নাও, বড় করে হবে যেটা ছোট করে হতো। তৃণমূল হারতে ওনাদের প্রোগ্রামটা আপনারা হাইজ্যাক করে নিলেন। দেখুন, তৃণমূলকে কেন আমরা চোর বলছি তার কারণ হচ্ছে 13 জন শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এটা কার প্রোগ্রাম? কংগ্রেসের প্রোগ্রাম, যুব কংগ্রেসের প্রোগ্রাম। তৎকালীন সময় যিনি এখন প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন সময় উনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তো যুব কংগ্রেসের 13 জন শহীদ হয়েছিলেন। কোনো তৃণমূল কেউ শহীদ হয়েছিল কি? এটা আগে প্রশ্ন করুন তো। কোনো তৃণমূলের কর্মী কি শহীদ হয়েছিল, না তৃণমূলের কোনো আন্দোলন ছিল? কেউ যদি এখন আন্দোলন চুরি করেন, যেরকম আপনাকে বলি একটা কথা, ট্রিপল চুরি আপনি শুনেছেন, কয়লা চুরি, গরু চুরি শুনেছেন, আন্দোলন চুরি এটাও শুনে রাখুন। এবং এই যে তৃণমূল, তারা প্রত্যেকটা কংগ্রেসের সংগঠনের কথা যদি আমি বলি, ছাত্র পরিষদ, তারা কি করেছে, একটা টি লাগিয়ে দিয়েছে। আইএনটিইউসি কংগ্রেসের শ্রমিক সংগঠন, ফ্রন্টাল আমাদের, সেখানে একটা টি লাগিয়ে দিয়েছে আইএনটিটিউসি। তাহলে এই টিটা কোথা থেকে ওনারা খুঁজে পেয়েছেন এবং আবিষ্কার করেছেন, সেই ল্যাবরেটরির নামটা আগে বলুন। তৃণমূল। এখন হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছি রাত্রিবেলা পুলিশ সব দোকানগুলো বন্ধ করে দিচ্ছে। রুটি তরকার দোকান, চায়ের দোকান বন্ধ করছে, ঠিক আছে জমায়েত হয়, কিন্তু খাবারের দোকানও সব বন্ধ করে দিচ্ছে। মানে এটার কারণ কি হতে পারে? দেখুন, একটা জিনিস হচ্ছে, সবে একটা সরকার এসেছেন, পুলিশ প্রশাসনকে নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন, কেন পুলিশ প্রশাসন তো নিজে নিজে গিয়ে স্বতঃপ্রণীতভাবে দোকানপাট বন্ধ করতে পারেন না। তাদেরকে নিশ্চয়ই মন্ত্রক থেকে নির্দেশ এসেছে যে আপনারা একটা সময়ের পরে দোকান গিয়ে বন্ধ করে দেবেন। কিন্তু আমরা একটা কথা বলছি, কলকাতা শহরে প্রচুর মানুষ আছেন যারা সারাদিন কাজ করার পরে পরিবার নিয়ে কোথাও একটু রুটি তরকা খেতে যায়, রাতে কিনে বাড়ি আনে, বা অফিস ফেরত যাত্রী, তাদের বাড়িতে তো সবসময় 1000 টাকার গ্যাস কিনে রান্না করতে পারবেন না, তো তারা কিনে নিয়ে আসেন, ঘরে ঢোকেন। তো সেই জায়গাটা যাতে অসুবিধে না হয় সেটা সরকার দেখুক, পুলিশ প্রশাসন দেখুক। তবে হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আমরা এটাও বলবো যে কোথাও যদি কোনো আইনি সমস্যা বা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান হয়, সেটাকে আপনারা ফ্রি হ্যান্ডে কন্ট্রোল করুন, সেখানে কোনো রাজনৈতিক প্রভাব যাতে না খাটে। এবং যেখানে যেখানে আপনাদের মনে হবে যে সমাজকে ঠিক করতে হবে, তার ব্যবস্থা করতে হবে, সেখানে সেখানে গ্রহণ করবেন। কিন্তু যাতে দেখবেন যে সকল মানুষ যারা জেনুইনলি বাড়ি যায়, কেনাকাটি করেন, কাজ করেন, অনেক অফিস গোয়ার্স আছেন, অনেকে রাতের, আপনারা জানেন যে বিভিন্ন যে সেক্টরে কাজ করেন, সেক্টর 5-এ সব জায়গায় কাজ করেন, তারা তো ম্যাক্সিমাম রাতে বাড়ি ফেরেন। তো তাদের যাতে কোথাও অসুবিধে না, এইটুকু দেখবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা এখনো পর্যন্ত যে কজন মুখ্যমন্ত্রী পেয়েছি তাদের সম্বন্ধে যদি আপনি একটা লাইন করে বলেন ফার্স্ট থেকে। দেখুন, একাধিক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। আপনাদের 3জন আছে। আমি তো বলছি একাধিক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী তার এমনি কেউ হননি, মানুষের আশীর্বাদেই মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হয়নি, এক্সেপ্ট একজন, বাকিটা আপনি ধরে নিন। বিধান রায় সম্বন্ধে আপনার এক লাইন। বিধান রায় তো বাংলার রূপকার। বাংলার যদি কেউ সত্যিকারের রূপকারের কাজ করে থাকেন, সেটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু আমরা আবার শুনেছিলাম এই 15 বছরে বাংলার নবরূপকার বলে বিভিন্ন এলাকায় হোর্ডিং পড়তো, বাংলার একমাত্র রূপকার বলে হোর্ডিং পড়তেন। তারপরে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএস, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা লোকজন ছিলেন, যারা শিক্ষিত লোকজন, তাদেরকে তুই তুকারি করে কথাবার্তা শুনতে আমাদের অভ্যেস হয়ে গেছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তাদের বলা হচ্ছে, খুব অন্যায় এটা আমরা মনে করি। কেউ আবার বোম বাঁধে, ঠিক আছে, প্রকাশ্যে আমি শুনছিলাম একজন মুখ্যমন্ত্রী বলছিলেন তুই তো বোম বাঁধিস, সে বোম বাঁধা লোকজনও বিধায়ক হয়, এই পশ্চিমবঙ্গের বিধানসভায় যায়। তা যেরকম কর্ম তার তেমনি ফল। সিদ্ধার্থবাবুকে নিয়ে এক লাইন। সিদ্ধার্থবাবু তো ব্যারিস্টার মানুষ ছিলেন, ঠিক আছে, এবং খুব সুন্দরভাবে তার প্রশাসনিক কর্মকাণ্ড আমরা দেখেছি এবং আমরা কাজ করেছি।
কংগ্রেস পার্টি যখনই সরকারে এসেছেন তারা কাজ করেছেন, কিন্তু আজকে যে ডবল ইঞ্জিন সরকার আমরা দেখছি পশ্চিমবঙ্গে, ডবল ইঞ্জিনে আপনারা জানেন যে তেল বেশি লাগে, তেলের দামটা দুম করে বেড়ে গেছে, হয়তো কমবে, আমি আশা রাখি যে তেলের দাম কমবে। জ্যোতিবাবুকে নিয়ে? জ্যোতিবাবু ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, সবাই আমরা জানি। বুদ্ধবাবু? সিঙ্গুর আন্দোলন আমরা দেখেছি, ভদ্রলোক আমরা জানি, সজ্জন ব্যক্তি। আমি তো বললাম একটাও মুখ্যমন্ত্রীকে আপনি চোর চোর স্লোগান শুনতে পাননি, এক্সেপ্ট একজন, বাকিটা আপনি বুঝেন। হকারদের নিয়ে বিজেপির একটা ঘোষণা এলো, সেটা নিয়ে আপনাদের মতামত এবং আপনারা কি তাদের পাশে আছেন বা লড়াইয়ে আছেন? দেখুন, একটা কথা খুব পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে রাখি, 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গে যুব সমাজ বেকারত্বের জ্বালায় ভুগছে, তার আগে থেকেও ভুগছে। মানুষের কর্মসংস্থান নেই, যুবদের কর্মসংস্থান নেই, তার কারণ আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সবাইকে চপ ভাজ দে, ঘুগনি বিক্রি করতে, মুড়ি ভাজ দে, এসব নানা রকম উনি টোটকা দিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, তার রেকর্ড আপনাদের কাছে আছে। তাই 15 বছরের যে চুরি দুর্নীতির ভেতরে মানুষ তার জীবিকা কী করে করবে, যুব সমাজ তারা জীবিকা কী করে করবে, তাই নিয়ে খুব একটা লড়াইয়ের ভেতরে ছিল। সেই জন্য অনেকে শিক্ষিত বেকার যারা রয়েছে তাদেরকে রাস্তায় হকারি করতে হচ্ছে বা এখনও করতে হচ্ছে। আমি নতুন সরকারের কাছে অনুরোধ করব আপনার প্রেস চ্যানেলের মাধ্যমে যে যত্রতত্র বুলডোজার চালিয়ে যারা হকারি করছেন তাদেরকে তুলে দেবেন না, তার কারণ তাদের কষ্টটা বোঝার চেষ্টা করুন, তারা কেন বাধ্য হয়েছে, কোন প্রতিকূল পরিস্থিতির ভেতরে তাদেরকে হকারি করতে হয়েছে। একজন এমকম পাস করা ছেলে, একজন বিকম পাস করা ছেলে, বিএসসি পাস করা একজন মহিলা, ইভেন এমবিএ পাস করা লোক, তাদেরকে হকারি করতে হয়েছে, খাবারের স্টল করতে হয়েছে। কেন? জীবনটা চালাতে হবে, পরিবারটাকে চালাতে হবে, তার কারণ চুরির বাংলা চলছে। তারা তো কেউ চুরি করেন, তারা তো কেউ তৃণমূলের চোর নয়। আমি প্রশাসনের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে করজোর করে অনুরোধ করছি তাদের বিবেক বোধ বুদ্ধির কাছে আন্তরিকতার সাথে, যে তাদের যে মজবুরি, কেন তারা বাধ্য হয়েছিলেন সেই বিষয়টাকে অনুসন্ধান করুন, অনুধাবন করুন। তার কারণ কেউ এমনি হকারি করেননি, বাঁচার জন্য করতে হয়েছে, জীবিকার জন্য, সংসারটা চালানোর জন্য, পেটটা চালানোর জন্য। এটা একটা অনেক বড় যন্ত্রণা। আপনারা জানেন আজকে যুব সমাজের অর্থনৈতিক অবস্থা কোথায়, নুন আনতে পান্তা ফুরোয়, এরকম একটা পরিস্থিতি। তাই তাদেরকে বুলডোজ করবেন না, তাদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করুন না। একটা ছোট চাকরি হোক, একটা কোনো কাজ হোক, কোনো কর্মসংস্থান হোক, সরকারের তো প্রচুর ক্ষমতা, বা কোনো একটা নির্দিষ্ট জায়গা করে তারা যাতে একটা ছোট দোকান পান, সেটা দেখুন না। আমরা তো পজিটিভ কথা ভাবতে পারি। আর যদি আমাদের যুব সমাজের পজিটিভ দিক থেকে তাদেরকে আমরা এগিয়ে না দিতে পারি দলমত নির্বিশেষে, তাহলে কবে আমরা পারবো? আপনার কথাতে উঠে এলো বুলডোজ কথাটা। ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে অনেক কিছু হচ্ছে, 90% তৃণমূলের বাড়িই ভাঙা যাচ্ছে, বা তৃণমূলের যেই সাইটগুলো নিয়েছিল সেগুলোই ভাঙা যাচ্ছে। এটা নিয়ে আপনাদের মতামত? ওগুলোকে ইল্লিগাল কনস্ট্রাকশন যত আছে কলকাতা শহরে, আমি শুধু একটাই কথা বলবো, বুলডোজার যখন চলবে ইল্লিগাল কনস্ট্রাকশনের উপরে জোরদার করে চালানো হোক এবং ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে ফেলা হোক। তবে বুলডোজারের ভেতরে যাতে কোনো ধর্মের রং খুঁজে না পাওয়া যায়। বুলডোজার যাতে সমানভাবে সমস্ত জায়গায় চলে যেখানে যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে। এবং তৎসব আমি সরকার মহোদয়কে অনুরোধ করবো আপনার চ্যানেলের মাধ্যমে যে এই যে তৃণমূলের চোরগুলো, এই তৃণমূলের প্রমোটারগুলো যারা এলাকায় ইল্লিগাল কনস্ট্রাকশন করে বেরিয়েছেন, বিল্ডিংগুলো বুলডোজ করার আগে তাদেরকে আগে জেলে পুরে বুলডোজ করুন, কারণ তাদেরও বুলডোজার ট্রিটমেন্ট দরকার আছে। তার কারণ এরা বাধ্য করেছেন মানুষকে কিনতে এই ইল্লিগাল কনস্ট্রাকশনগুলো। একটু খোঁজ নিয়ে দেখবেন যে মানুষগুলো ইল্লিগাল কনস্ট্রাকশন কিনেছেন, তারা কিন্তু সবাই যে লোভে পড়ে কিনেছেন সেটা কিন্তু নয়। অনেককে বাধ্য করা হয়েছে ইল্লিগাল কনস্ট্রাকশনগুলো কেনার জন্য, বা বাধ্য করা হয়েছে কেন, কম দামে তাদেরকে দিয়ে দেওয়া। এটা একটা বাধ্য করা বলে, লোভ দেখানো। যে লোভটা দেখাচ্ছে সে কিন্তু দায়ী। সবাই তো আর ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বা সেল ডিড এই বিষয়ে তো সবাই অবগত নয়। অনেক যারা ক্রেতা রয়েছেন তাদের অতটা, তাদের যেটাকে বলে অ্যাওয়ারনেস, সেটা নেই যে কোনটা ইল্লিগাল কনস্ট্রাকশন কোনটা লিগাল কনস্ট্রাকশন, এগুলো বিচার করা। ব্যাংক লোন দিলেই লিগাল আমাদের অনুযায়ী, মানে একটা নর্মাল মানুষ ব্যাংক লোন দিচ্ছে, মানে এই জন্যেই ইল্লিগাল কনস্ট্রাকশনগুলো, এই তৃণমূলের চোর প্রমোটারগুলো, তারা কিন্তু বিভিন্ন সময় অল্প দামে দেখবেন দিয়ে দিয়েছে। তারা হয়তো ভেবেছেন যে তাদের 2 টাকা হয়তো প্রফিট হতে পারে, সেখানে কিনে ফেলেছেন তারা। এখন কিনে বুঝতে পারছেন যে এগুলো সব তৃণমূলের চোর মার্কা কনস্ট্রাকশন, তার মানে ইল্লিগাল। এবং সরকারকে তো এই যে ইল্লিগাল কনস্ট্রাকশন যেখানে যেখানে রয়েছে এগুলো তো দুর্মুষ করতে হবে। যেখানে যেখানে বড় বড় ইল্লিগাল কনস্ট্রাকশন পাবেন সেগুলো দুর্মুষ করে ছেলে মেয়েদের খেলার মাঠ করে দিন। সেই ছেলেমেয়েরা খেলার মাঠ করে শরীরচর্চা করবে, খেলাধুলো করবে, তারা ভালো থাকবে, জীবন জীবিকা সুন্দর হবে। আপনার কথাতেই উঠে এলো যেন ধর্ম দেখানো হয়। আচ্ছা, বুঝলাম ধর্ম দেখানো হয়, কিন্তু যেই 2-3টে ডিসিশন দেখলাম, এই কুরবানি নিয়ে ডিসিশন, তারপর আপনার মাইক বন্ধ করার ডিসিশন যাতে সাউন্ড পলিউশন না হয়, ডিসিশনগুলো কি আপনার ঠিক মনে হচ্ছে? দেখুন, একটা কথা আমি বলতে চাই এখানে,
কে মাছ খাবে কে মাংস খাবে এটা না দেখে ভাবুন যার পেটে খাদ্য নেই তাকে নিয়ে আলোচনা করুন, তার পেটে কি করে আমরা খাদ্য দিতে পারবো তার আলোচনা করতে হবে, তার ভাবনা চিন্তা করতে হবে, তাকে আমরা যত্নে কিভাবে রাখতে পারবো তার বিচার বিশ্লেষণ করতে হবে এবং কাজ করতে হবে। এটাই সরকারের কাজ। আর এই যে আইনের কথাটা বলছেন, এটা তো মহামান্য আদালত 1959 1950-এর আইন আপনিই বলে দিলেন, এবং এটা কোর্টের অর্ডারেই সবকিছু হয়েছে। তাই কোর্টের অর্ডার নিয়ে আমরা কি বলতে যাবো এখানে? আমরা শুধু একটাই কথা বলবো যে মানুষ দিনের শেষে একটাই জিনিস দেখেন যে তারা শান্তিতে এবং সুস্থভাবে আছেন কিনা। পুষ্পা সিনেমাটা যদি দেখে থাকেন, পুষ্পা কিন্তু হিরো ছিল না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ভিলেন ছিল। তাকে নিয়ে নিজেকে মার্কেটিং করার কোনো মানে হয়? এখন এই পুষ্পা এখন কবে জেলে যাবে তার দিন গোনা হচ্ছে। আমি তো শুনেছি অনেক অত্যাচার করেছেন, অনেক তোলা তুলেছেন, এসব চোরেদের আবার নাকি পাইলট গাড়িও ছিল সামনে পেছনে। সব মানুষ দেখেছেন, মানুষ বিরক্ত, এবং মানুষ দেখেছেন যে ক্ষমতাকে কি করে অপব্যবহার করা যায় চোখের সামনে আমরা দেখেছি। পুষ্পার কথা আমি শুনেছিলাম, কে পুষ্পা না কি ঘুরে বেড়াচ্ছিল কিছু, পুষ্পা কোথায় আমি জানি না। আর একটা ধেরে পুষ্পা আছে, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যদি এবার অল ইন্ডিয়া নিয়ে একটু আলোচনা করি, জিডিপি গ্লোবাল র্যাঙ্কিং এ দেখলাম ইন্ডিয়া 4th ছিল, 6th হয়ে গেল। 4th-এও বিজেপি সরকারই এনেছে। 6th, এখন আমরা 3rd হতে গেলে আমাদের কি কি করতে হবে, আর আমরা কি 3rd-এর দিকে এগোবো? প্রথম কথা হচ্ছে, আপনি যদি অর্থনৈতিক বিশ্লেষণ করেন, ডক্টর মনমোহন সিং এর সরকার পথপ্রদর্শক। যখন ব্যাংক গোটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে যখন ব্যাংক ডুবে যাচ্ছে, তখন ভারতবর্ষের প্রত্যেকটা ব্যাংক তখন কিন্তু ঠিক জায়গায় আছে। যখন পৃথিবীর অর্থনৈতিক অবস্থা বিপন্ন প্রায়, তখন কিন্তু ভারতের যে অর্থনীতি এবং টাকার দাম ঠিক ছিল। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, 2008-এর কথা বলছেন? আমি ভালো করে দেখবেন আজকের দিনে যে টাকার দাম 96 টাকা 92 পয়সা আজকের দিনে। এ তো ক্রমশ মনে হয় সেঞ্চুরি করবে। তাহলে অর্থনৈতিক অবস্থাটা আছে কোথায়? আপনার যদি টাকার ক্ষমতাই না থাকে, তাহলে সেখানে অর্থনৈতিক অবস্থা বেহাল, সেটা আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারছেন। তার কারণ আজকের দিনে আপনি যদি একটা 500 টাকার নোট নিয়ে বাজারে যান, আপনি ক টাকা নিয়ে আসতে পারবেন বা কতটা বাজার হবে? আর আজ থেকে কংগ্রেসের আমলে যদি যান, 500 টাকার নোট নিয়ে যদি আপনি বাজারে যেতেন, কিছু টাকা অন্তত আপনার পকেটে থাকতো। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অর্থনীতি টালমাটাল অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি এই টালমাটাল অবস্থার ভেতরেও সব রিলসও চলছে বাজারে। রিলস নিয়ে অনেক আনন্দও করছেন, মজা করছেন, কিন্তু মানুষের যে অর্থনীতি সেটা কিন্তু ডুবন্ত। এটা নিয়ে বিজেপি মুখপাত্ররা বলেন যে যেহেতু একটা ওয়ার চলছে, সিচুয়েশনটা খারাপ, ক্রাইসিসের সময়, কিছুদিন পর কেটে যাবে, নরেন্দ্র মোদি ইজ দেয়ার। উদয় কোটক জি আবার একটা বক্তব্য রেখেছেন, আ বিগ ইকোনমিক ক্রাইসিস ইজ কামিং। কোনটা বিশ্বাস করব, কোনটা ঠিক? আপনাদের বক্তব্য, ওনাদের বক্তব্য বুঝতে পারি না। আমি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, কোভিডের আগে, কোভিড যখন ঢুকবে তার আগে কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার করে বলেছিলেন যে সতর্ক হন। আপনারা খুব ভালো করে জানেন সেটা, প্রেস মিডিয়ার বন্ধুরা। তখন কিন্তু সরকার ভেবেছিল তো কি বলছেন, খুব একটা গুরুত্ব দেননি। তারপর কি অবস্থা হলো দেখুন। রাহুল গান্ধী কিন্তু 1 মাস আগে বলেছেন যে একটা বিরাট অর্থনৈতিক বিপর্যয় কিন্তু ভারতবর্ষ দেখতে চলেছে, এবং একটা ক্রাঞ্চ, একটা বিরাট একটা ডেপ্রিসিয়েশন, ইকোনমিক ডেপ্রিসিয়েশন কিন্তু ভারতবর্ষ দেখতে চলেছে। তাহলে ভারত সরকারের উচিত কি? ইমিডিয়েটলি তার যে অর্থমন্ত্রক আছে, অন্যান্য মন্ত্রক আছে, অল পার্টি মিটিং ডাকা, ডেকোরাম অনুযায়ী রাহুল গান্ধীজি যে কথাটা বলেছেন সেটা দেশের মানুষের জন্য বলেছেন, সবার জন্য বলেছেন, উনি সবার কথা ভাবেন বলেই বলেছেন। তাহলে এটাকে বিজেপি সরকারের উচিত ইগো না রেখে সকলকে নিয়ে বসে ব্যাপারটাকে কি করে মোকাবিলা করা যায় সেটা নিয়ে ভাবা। উদয় কোটাকজি একজন কিন্তু খুব বড় মাপের ব্যক্তি গোটা ভারতবর্ষে, আমরা জানি ওনাকে। এবং এই যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে শুরু করে একাধিক ব্যাপারের সঙ্গে উনি জড়িত, উনি একটা স্বনামধন্য ব্যক্তি। তারাও বলা শুরু করেছেন, কেন তারা বুঝতে পারছেন আঁচটা, আগুন লাগার আগে তো একটা আঁচ বোঝা যায়, তাহলে আঁচটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তার কারণ টাকার দাম কিন্তু দিনের পর দিন কিন্তু 96 টাকা 92 পয়সা থেকে আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এবং আপনি যদি দেখেন যে স্টক মার্কেটের কথা নিয়ে আমরা আলোচনা করি, অনেক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও কিন্তু তুলে নিচ্ছেন তারা। তাহলে এগুলো থেকে আমরা খুব পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে একটা অর্থনৈতিক বিপর্যয় ঢুকছে। কিন্তু সরকার যদি চান দেশের মানুষকে বাঁচাতে পারেন, তার জন্য সদর্থক ভূমিকা, এবং অর্থনৈতিক যারা এক্সপার্ট আছেন, রিজার্ভ ব্যাংকে যারা আছেন, বিভিন্ন যে এক্স গভর্নর থেকে শুরু করে অনেকে তো এক্সপার্ট আছেন আমাদের ভারতবর্ষে, এবং অর্থনৈতিক বিদদের নিয়ে ইমিডিয়েটলি জরুরি ব্যবস্থার ভেতরে এবং জরুরি ভাবনার ভেতরে ইমিডিয়েটলি বসে জিনিসটাকে কিন্তু মেটানো দরকার। নিটের পেপার লিক নিয়ে আপনার বক্তব্য, আর আপনাদের কেন রাস্তায় দেখা গেল না? এই ইস্যুটা যদি অন্য জায়গায় হতো, মানে অন্য কান্ট্রিতে হতো, অপোজিশন কিন্তু অ্যাক্টিভ হয়ে যেত, কিন্তু আপনাদের দেখা গেল না। আমি কলকাতার কথা বলছি। হ্যাঁ, তেলের দাম নিয়ে আমি আপনাদের দেখেছি গুজরাটে একটা ক্যাম্পেইন চালাতে
বেলাতে যে মোদিজি হে তো মুমকিন হে, কিন্তু নিটেরটা নিয়ে কিন্তু আপনাদের আমি রাস্তায় দেখলাম না। দেখুন, গতকালই আমাদের একটা এই নিট নিয়ে মিছিল হয়েছে এবং সামনের দিনে পরপর নিট নিয়ে আমাদের মিছিল আছে। গতকালই হয়ে গেছে, আপনাকে ইনফরমেশন দিয়ে রাখছি। কোনো খাবারের আমি আপনাকে ছবি পাঠিয়ে দিতে পারি, যদি চান দেখে নেবেন। এবং এই যে নিটের যে ভয়াবহ যে অবস্থা, 22 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এফেক্টেড এবং অনেকেই কিন্তু আত্মহত্যা করেছে, মারা গেছে। এবং আপনাকে বলে রাখি, বিনোদ জাকার, অল ইন্ডিয়া এনএসইউআই যিনি সভাপতি, তিনি কিন্তু খুব জোরদার আন্দোলন করছেন। আপনি যদি খেয়াল করে দেখেন, এনএসইউআই যে পেজটা দেখবেন, যেটা আমাদের ছাত্র আর কি সংগঠন, তার যে সর্বভারতীয় সভাপতি লড়াই করছে। জয়পুরে যে ঘটনাগুলো ঘটেছেন, তাদের বাড়ি গেছেন, রাহুল গান্ধীজি নিজে কথা বলেছেন পরিবারগুলোর সাথে। তার কারণ আমরা মনে করি এটা একটা বড় র্যাকেট। এই যে চক্র, এই চক্রটা ব্যাপম স্ক্যাম, নিট, এগুলো একটা বড় চক্র। এগুলো একজনের দ্বারা চুরি হয় না, এটা একটা বড় চক্র জড়িয়ে আছে। এবং আমরা মনে করি এখনো সরকারকে অনেক কাজ বাকি আছে, অনেক অ্যারেস্ট বাকি আছে এবং প্রত্যেকটা স্টেটে এর কোনো না কোনো এজেন্ট আছে। সেই এজেন্টগুলোকে খুঁজে বার করতে হবে। এবং একটা ভয়াবহ ঘটনা, এবং এই নিট নিয়ে ছাত্র সমাজ ছিচি করছেন এক প্রকার। এবং আমরা মনে করি আমাদের লাগাতার আন্দোলন শুভঙ্কর সরকারের নেতৃত্বে, নির্দেশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হবে। দেখতে থাকুন। কিন্তু আজকেও যদি আমি দেখি, মেন অপোজিশন তো তৃণমূল। আপনাদের শূন্যর গেরো কেটেছে, সব ঠিক আছে, কিন্তু মেন অপোজিশন তো তৃণমূল। আপনারা তাদের সাইড লাইন করে দিয়ে বিজেপির সাথে লড়াইটা করবেন কি করে? আচ্ছা, গোটা বাংলায় আমরা লড়েছি 20 বছর বাদে, ভাবুন, একক ক্ষমতায় আমরা লড়েছি। এবং আপনারা দেখেছেন আমরা 2টো বিধায়ক কিন্তু জিতেছি। আমাদের তাবড় তাবড় নেতৃত্বরা রাস্তায় ছিলেন, লড়াইয়ে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাদের বিরুদ্ধে? তখনও যা তোমায় বলেছি, আজও তাই বলছি। একদিকে ছিল দুর্নীতি আর একদিকে ছিল মূল্যবৃদ্ধি। আমি বলেছিলাম, মনে আছে তোমাদের, 2টো ভাই পশ্চিমবঙ্গে আছে, এক দুর্নীতি আছে আর এক মূল্যবৃদ্ধি আছে। আজকে মূল্যবৃদ্ধি দেখতে পাচ্ছ কোথায় গিয়ে পৌঁছে গেছে, 110 টাকা তেলের দাম। যে তেলটা কংগ্রেসের আমলে তোমরা বাইকে ভরতে, গাড়িতে ভরতে 63 টাকা, মনে করে দেখ। ওরা না পার্সেন্টেজ নিয়ে বলে, না, না, পার্সেন্টেজটা দেখবেন। আমি পার্সেন্টেজ দেখে লাভ নেই। 294টা বিধানসভায় কংগ্রেস লড়েছে, মানে 294টা বিধানসভায় কংগ্রেসের এক একটা গাছ পোতা হয়েছে। এই গাছই ভরসার গাছ। কেন? এই গাছ বট গাছ। এই গাছ মানুষকে ছায়া দেবে। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে। কেন? এই গাছের যে বীজ, সেই বীজ আসে সংবিধান থেকে। বাংলার মানুষ, মানে আমি যদি একজন স্পেসিফিক্যালি নিজের কথাই বলি, আপনারা দিল্লিতে জোট করবেন, ইন্ডিয়া জোট, আর বাংলায় বলবেন আমি 294 সিটে লড়েছি, আমি বিশ্বাসটা করবো কেন? আচ্ছা, আমরা কি পশ্চিমবঙ্গের মাটিতে 294টা বিধানসভায় কারোর সঙ্গে জোট করে লড়েছি কি? না। তাহলে প্রশ্নটা আসে কোথা থেকে? দিল্লির তার একটা ফ্লোর কোঅর্ডিনেশন। একটা ন্যাশনাল পার্টি যে একটা বিরাট দাম্ভিকতা চলছে, তার বিরুদ্ধে ফ্লোর কোঅর্ডিনেশন যদি করেন, সেখানে সমস্যাটা কোথায়? কিন্তু সবাই আছে। যাদের সাথে আপনি ইঙ্গিতপূর্ণ কথা বলছেন, যাদের সাথে জোটের কথা বলছেন বা আলোচনা করছেন, পশ্চিমবঙ্গে প্রশ্নই আসে না। কংগ্রেসটাই তো কংগ্রেস, কংগ্রেসটা ভেঙেই তো তৃণমূল তৈরি হয়েছে। তাই আমরা তো বলছি, পশ্চিমবঙ্গে কোনো চোর, জোচ্চোর, অত্যাচারী তৃণমূলকে আমরা নেব না। আমরা কি বলছি? আমরা বলছি যে যারা কিছু যে ভালো তৃণমূল আছে, যারা এখনো পুরোনো দিনের তৃণমূল, অন্য দল থেকে এসে গেঞ্জি বদলায়নি, সে সকল যারা ভালো তৃণমূল আছে তারা থাকবেন। তাদেরকে গরম পড়েছে, আমরা এক গ্লাস জল তো খাওয়াতে পারি, সেটুকু সৌজন্য আছে। কিন্তু চোর তৃণমূল যারা, তাদেরকে আমরা জেলে দেখতে চাই। তার কারণ জানবেন, এরা অত্যাচারী, এরা মানুষের টাকা চুরি করেছে। অভয়ার মতন কাণ্ড আপনি আমি পশ্চিমবঙ্গে চোখের সামনে দেখেছি। একজন অন ডিউটি ডাক্তার, তাকে খুন, ধর্ষণ করা হচ্ছে, আর প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। মানুষ তার এলাকায় থাকবেন, বসবাস করবেন, জোড়া ফুল গিয়ে পৌঁছে যাবে আপনার বাড়িতে, জোড়া হাতে তোলা চাইবে, সেটা কি মানুষ সহ্য করবে? করবে না। তাই মানুষ ফেলে দিয়েছে ছুঁড়ে। তৃণমূল নেতাদের হারার পর থেকেই একটার পর একটা কেস দেওয়া হচ্ছে, বা আগের কেস রিওপেন হচ্ছে। আপনি আরজি কর বললেন, আরজি করের কেসও রিওপেন হয়েছে। তৃণমূল নেতাদের বক্তব্য যে বিজেপি সরকার তাদের প্রতি অন্যায় অবিচার করছে, এটা নিয়ে আপনাদের বক্তব্য? দেখুন, বিজেপি সরকারের প্রচুর তৃণমূলের নেতারা রয়েছেন, তারা তাদের কাছে গিয়ে বলুক। তারা তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়, তারা গিয়ে বলুক তাদের কাছে। এগুলো আমরা কি বলবো? প্রশাসনকে আমরা বলবো নিরপেক্ষভাবে প্রত্যেকটা যে অন্যায় হয়েছে পশ্চিমবঙ্গে, তার তদন্ত করা হোক এবং যারা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে জেলে। কর্পোরেশন ভোট আর লোকসভা ভোট করা নাড়ছে, কংগ্রেসে কী রূপে দেখবো? সেই বিধান রায়ের কংগ্রেস দেখতে পাবো? দেখুন, এবারও তো আমরা নির্বাচন লড়েছি 294টা বিধানসভায়। ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা আমরা বলেছি এবং মানুষ সেটা জানেন। এবং 144টা ওয়ার্ড, 16টা বড়ো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেখানে আমরা আমাদের নিজস্ব যে সাংগঠনিক প্রক্রিয়া, সাংগঠনিক ব্যবস্থা
এবং যে লড়াই, সেই লড়াই করার জন্য আমাদের অলরেডি আমাদের সভাপতি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা আমাদের কাজ চালু করে দিয়েছি। সামনে নির্বাচনে আমরা লড়বো এবং আমরা আশা রাখছি যে মানুষ কংগ্রেসকে এবারে ফেরাবেন। কেন কংগ্রেসই একমাত্র দল যারা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে বিজেপির সাথে সরাসরি লড়াইয়ে আছে। বাকি এই ক্লাব ঠাবগুলো তো আর লড়ে না, তো এই ক্লাবগুলো ক্লাবের মতন চলবে। কংগ্রেস একটা দল ন্যাশনাল পার্টি, বিজেপি একটা ন্যাশনাল পার্টি, দুটো পার্টির ভেতরে ফাইট হবে। এটা তো আইডিওলজিক্যাল লড়াই। আমরা সংবিধানের পক্ষে, তাই সংবিধানের পক্ষে যারা তারা কংগ্রেসের হয়ে লড়াই করবেন, আমরা থাকবো রাস্তায়। আপনার কথা থেকে আমার একটা জিনিস মাথায় এলো, টিএমসি যখন ছিল 15 বছর বা তার আগে 34 বছর সিপিআইএম, এখন বিজেপি, ওয়েস্ট বেঙ্গলে আপনাদের লড়াইটা তখন কঠিন ছিল না এখন সোজা, না তখন সোজা ছিল এখন কঠিন? লড়াইয়ের ময়দানে যারা থাকেন তারা কখনোই মনে করেন না কোনো লড়াইটা খুব কঠিন আর খুব সোজা। লড়াই। আমরা তখনও লড়েছি, যখন লাল ছিল তখন আমরা কংগ্রেস ছিলাম, যখন জোড়া ফুল ছিল তখনও আমরা কংগ্রেস, আর আজকে পদ্ম ফুল আমরা কংগ্রেস। তাই কংগ্রেসের জায়গাতেই আছে। আমি শুধু আপনার চ্যানেলের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কংগ্রেসের সমর্থক, কংগ্রেস মনোভাবাপন্ন মানুষ, জাতীয়তাবাদী মানুষ এবং যারা ছাত্র যুব ভাই বোন বন্ধু আমার পিতৃস্থানীয় মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো কংগ্রেসের সঙ্গে থাকুন। কংগ্রেসই আগামী দিনে আপনাদের আশীর্বাদে আসবে, কংগ্রেসই থাকবে। কেন কংগ্রেস কোনোদিনও কাউকে ডোবায়নি, কংগ্রেস মানুষের পকেট কাটেনি, কংগ্রেস কোনোদিনও মানুষের টাকা, এই পশ্চিমবঙ্গে যা যা সরকার আমরা দেখেছি, বিধান রায়ের সরকারটা মনে করবেন, আপনারা ইন্দিরা গান্ধীর কথাটা মনে করবেন এবং বিধান রায়ের আমলে যা যা ডেভেলপমেন্ট, আপনি কল্যাণী থেকে দুর্গাপুর থেকে কটা নাম বলবেন, এই যে প্রত্যেকটা আমরা করে দেখিয়েছি। আমাদের কোথাও সততার প্রতীক লিখতে হয়নি ছবি দিয়ে, আমরা মানুষের কাজ করেছি, আমরা দায়বদ্ধ মানুষের প্রতি, কেন মানুষের জন্যে আমরা, এবং এই পন্থাকে বিশ্বাস করে আমরা আগামী দিনে এগোবো। আপনারা শুনলেন আশুতোষ বাবুর বক্তব্য। যদি কিছু লেখার থাকে কমেন্ট সেকশন খোলা আছে। জিৎ চক্রবর্তী সাইনিং অফ।